কিডনি রোগ একবার হলে আজীবন থাকবে, কোনোদিন ভালো হবে না। আমরা শেষের দিকে এটা বলবো। পিঠে মাঝে মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, এগুলোই কি মেনলি কিডনি খারাপ হওয়া সিমটমস? ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে এই কিডনি ডিজিজ কিন্তু বেড়েছে। প্রসূতি মায়েদেরও কিডনি ডিজিজ হওয়ার চান্সেস এত বেশি? এখনো পর্যন্ত 2805 জন মানুষ শুধুমাত্র অর্গান পায়নি বলে, অর্গান ডোনেশন পায়নি বলে, ডোনার পায়নি বলে মারা গেছে। কিডনি স্টোনও কি কম জল খেলেই হয়? আপনি যদি এখন বিভিন্ন রেস্টুরেন্টে যান, একদম। সেখানে দেখবেন আচার থাকে, পাঁপড় থাকে। এগুলোতে বেসিক্যালি কি থাকে? এগুলোতে বেসিক্যালি এক্সট্রা সল্ট থাকে এবং সেটা আলটিমেটলি কিন্তু কিডনির ক্ষতি করে। ক্রিয়েটিনিন, এটা আমরা শুনি, কিন্তু এটার সঙ্গে কিডনি ফাংশনের বিষয়টা ঠিক কি? সব জিনিস আমি বলতে পারবো না। যে কেউ যে কাউকে কিডনি দিতে পারে? 60,000 লোক ওয়েটিংয়ে আছে কিডনির জন্য। দুটো কিডনির মধ্যে একটি যদি ফেলিওর হয়, তো সেই মানুষটা কি একটি কিডনি নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে? আমাদের এখানে কিন্তু কোয়ালিটি অফ ডাক্তার আছে, সেট আপ ভালো আছে, কিন্তু ডোনার নেই। পেন কিলার খাওয়া মানেই অতিরিক্ত কিডনি ডিজিজ হওয়ার পসিবিলিটিস থাকে। জিম করছি মানে আমাকে বডি ফোলাতে হবে, তাহলে বেশি বেশি প্রোটিন খেতে হবে। বেশি বেশি করে প্রোটিন খাওয়া ঠিক নয়। কেন ঠিক নয়? এইটা তো আলটিমেট কিডনিকে বের করতে হবে। বেশি প্রোটিন মেটাবলিজম হবে, তার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হবে, তার থেকে কিডনির উপরেই কিন্তু প্রেশার পড়বে। অনেকে বলে জল কম খাচ্ছিস, ব্যাস কিডনি যাবে। আমাদের দেশে সিকেডির একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাইপার টেনশন। নাম্বার 3 হচ্ছে পেন কিলার। ডায়ালিসিসটা আসলে কি, মানে কি করা হয় এটা? কিডনি খারাপ হলে বা সিকেডি হলে প্রথমে পায়ে জল জমেছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে, এবার উপরের দিকে হচ্ছে যদি খুব বেশি হয়ে যায় শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, মানে তখন লাঙে পর্যন্ত এফেক্ট করে। পেট দেখবেন ফুলে গেছে, যেটা অ্যাসাইটিস হয়ে বসে থাকে, তখন এই সমস্ত পেশেন্টের ডায়ালিসিস দিতে হয়। একবার যদি কারোর কিডনিতে স্টোন হয়, সেটা কিওর হয়ে যাওয়ার পরে আবারও স্টোন ফর্মেশন হওয়ার একটা চান্সেস থাকে। যদি ডায়াবেটিস থাকে, তার হাইপার টেনশন থাকে, বা ক্যান্সার থাকে, বা দেখা যাচ্ছে হেপাটাইটিস বি সি আছে, বা দেখা যাচ্ছে মেন্টাল ইলনেস আছে, তাহলে কিন্তু সে কিডনি দিতে পারবে না। আপনার কি প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে? মাঝে মধ্যেই পিঠে ব্যথা, কোমরেও হালকা হালকা ব্যথা বা একটু খিচখিচ লাগে? কি ভাবছেন আর্থ্রাইটিস হচ্ছে বা জল কম খেয়েছেন? তো ব্যাস এটুকু ভেবেই নিশ্চিন্তে আছেন। আপনার কিডনি ঠিক আছে তো? আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা না কমন কিছু রোগ নিয়ে এত বেশি জেনে গেছি, এত বেশি বুঝে গেছি, ভেতরে ভেতরে কোন অর্গান কখন খারাপ হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। নিজে নিজে পেন কিলার খেয়ে নিই। এগুলো কতটা বড় ভুল, কি মারাত্মক ক্ষতি করছে নিজের হাতে নিজেরই, জানেন কি? আজকে এই সব কিছুই জানাবো আজকের এই পডকাস্টে হ্যালো ডক্টরে। আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক। স্যার নমস্কার, স্বাগত হ্যালো ডক্টরে। স্যার, এই কিডনি, এই অর্গানটার অনেক কিছু দিক আপনার কাছ থেকে অবশ্যই জানবো। আমাদের অনেক ভুল ধারণা আছে, সেগুলো ভাঙার চেষ্টা করব। কিন্তু স্যার, প্রথমেই যেটা বুঝবো, কিডনির ফাংশনটা আমাদের বডিতে, মানবদেহে ঠিক কি? অনেকে ভাবি প্রস্রাবের একটা ইউরিনাল সিস্টেমকে ঠিক রাখে, অনেকে ভাবি ব্লাড পিউরিফাই করে, তো আসল বিষয়টা ঠিক কি? দেখুন, কিডনির ফাংশন অনেকগুলো। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন, কিডনি ইউরিন প্রোডাকশন করে, অবভিয়াসলি কিডনি ইউরিনটা তৈরি করে। এবং আরেকটা কাজ হচ্ছে যে আমাদের বডিতে যা আমরা খাই, এই সমস্ত তো মেটাবলিজম হয় বা ডাইজেশন হয়, তারপরে দেখবেন যে কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো কিডনির মাধ্যমে ফিল্ট্রেশন হয়। ফিল্ট্রেশন বলতে যে কিডনিটা কিন্তু ছাঁকনির কাজ করে, ওই ছাঁকনির মাধ্যমে যে দূষিত পদার্থ আছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। এটা একটা বড় কাজ, মানে রক্ত যেটা ব্লাড পিউরিফাই করে। এছাড়া সেটা কি করে, এটা হরমোন তৈরি করে একটা এরিথ্রোপোয়েটিন নামে, সেটা থেকে রক্ত তৈরি করতে হেল্প করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, যেটা একটা বড় ইম্পর্টেন্ট দিক। যদি কিডনি খারাপ হয়, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, বারে বারে এই কথাটা উঠে আসবে আলোচনার মাঝেও, যে এই সিকেডির ক্ষেত্রে যখন কিডনি খারাপ হচ্ছে, দেখা যাচ্ছে যে আনকন্ট্রোলড হাইপার টেনশন, মানে কিডনি এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। যদি কারো কিডনি খারাপ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে ওই এরিথ্রোপোয়েটিন প্রোডাকশন যেমন বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে
আনকন্ট্রোলড হাইপার টেনশান এবং হিমোগ্লোবিন কমে গিয়ে কিন্তু অ্যানিমিয়া হয়। এবং কিডনির ফাংশন কিন্তু অনেকগুলো, এই ফাংশনগুলোই কিন্তু মোটামুটি মেজর ফাংশন, আরও বেশ কিছু ফাংশন আছে, কিন্তু মূলত এইগুলো যে একটা হচ্ছে ব্লাড পিউরিফাই করা, ইউরিন প্রোডাকশন করা, একটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্ত তৈরি করা। খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে আমি 3টে কথা শুরুতেই বললাম, প্রস্রাবের রং পরিবর্তন, পিঠে মাঝে মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, এগুলোই কি মেনলি কিডনি খারাপ হওয়া সিমটমস, নাকি আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না? সিমটম দেখুন, শুধুমাত্র যে কিডনির কারণেই সবসময় হয় তা নয়। এই যে সিমটমগুলো বললেন, এগুলো কিন্তু কিডনির সমস্যার জন্য হতে পারে, আবার অন্যান্য রোগের ক্ষেত্রেও হয়। কিন্তু আমরা মূলত যেহেতু কিডনি নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে আপনার পয়েন্টগুলোই প্রথমে আসি। কিডনি যদি খারাপ হয়, যেমন বিশেষ করে সিকেডিতে, প্রথমত হচ্ছে তার সিকেডির স্টেজের উপর ডিপেন্ড করে, যে সিকেডির স্টেজ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত হয়। এই ক্রনিক কিডনি ডিজিজটা কি সেটা ভালো করে বুঝতে হবে, কেন হয় সেটা একটা বিরাট দিক। তো সেই দিকটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমি বললাম কিডনি ফিল্ট্রেশন করে, মানে দূষিত পদার্থ বাইরে বের করে দেয়। এবার কিডনির ওই যে ছাকনিটা যদি আস্তে আস্তে নষ্ট হয়, তাহলে কি হবে, দূষিত পদার্থগুলো আমাদের বডির বাইরে বের করতে পারবে না, তাহলে সেই বডিতেই থেকে যাবে। বেসিক্যালি এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট বা টক্সিন, এগুলো কিন্তু বডিতে জমা হয়, তখনই আমরা এগুলো বলে সিকেডি। এবার এই সিকেডিটা কি হয়, এটা কিন্তু এমন নয় যে হঠাৎ করে হয়ে গেল, এটা হতে সময় লাগে, আস্তে আস্তে হয়। এর ভিতরে আরেকটা দিক আছে, সেটাকে বলে অ্যাকিউট কিডনি ইনজুরি। এটা কি, এটা হচ্ছে ধরুন কোনো একটা কারণে ডিহাইড্রেশন হলো, মানে তার দেখা যাচ্ছে যে অনেকে দেখবেন যে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পরে এত লুজ টুল হয়েছে বা বমি করেছে, সে দেখা যাচ্ছে জল ঠিক করে খায়নি, বা দেখা যাচ্ছে হসপিটালে যায়নি, বা কোনো ওই দোকান থেকে, আজকাল তো অনেক সময় দোকানেও সেই ওআরএস পাওয়া যাচ্ছে, এনে খেয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, তার কিডনিটা কিন্তু মানে টেম্পোরারি পিরিয়ডের জন্য কিন্তু শাট ডাউন হয়, মানে কাজ করা বন্ধ করে দেয়। সেটা বেসিক্যালি লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি এটা বলি, বা দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে সিজেরিয়ান সেকশন ডেলিভারি হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাময়িক কোনো কারণে কিডনি ফাংশন বন্ধ হয়ে গেল, তখন সেটাকে একেআই বলে। এটা হলো অ্যাকিউট কিডনি ইনজুরি। কিডনির ক্ষেত্রে এই দুটো জিনিস সবথেকে ইম্পর্টেন্ট। একেআইটা মোটামুটি রিভার্সেবল, মানে ঠিক সময় যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে ব্যাকে আসতে পারে, মানে ঠিক হয়ে যায়। কিডনি ইনজুরি, হ্যাঁ, অ্যাকিউট কিডনি ডিজিজ যা বলবেন। আর সিকেডি এটা কিন্তু ইরিভার্সেবল, এটা ঠিক হয় না। আবার একেআই থেকেও কিন্তু সিকেডি হতে পারে, মানে আপনার ধরুন একটা ডিহাইড্রেশন, একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট, তার ডিহাইড্রেশন হয়েছে, মানে সে দেখা যাচ্ছে প্রচণ্ড পটি হয়েছে তার প্রচুর বেশি সারা রাত ধরে, পরের দিন দেখা যাচ্ছে হসপিটালাইজড হলো না, বা দেরি করে হসপিটালাইজড হলো, বা দেখা যাচ্ছে সে ওই আপনার কি বলবো ওআরএস ঠিকঠাক খেলো না, বা স্যালাইন চললো না, সেই ডিহাইড্রেশন থেকে ধরুন একেআই হয়ে গেল, বা সিজেরিয়ান সেকশন থেকে একেআই হলো। এইবার তারপরে কিন্তু 3 মাস কিন্তু অন্তত ফলো আপ দরকার। মানে আমরা ওয়েট করি যে একটা পেশেন্টের একেআই হয়ে গেছে, তারপরে 3 মাস ওয়েট করব, মানে কিডনি হয়তো ঠিক হয়ে গেছে, আমরা ছেড়েও দিলাম, ডিসচার্জ করে দিলাম, তো 3 মাস পর্যন্ত দেখব। যদি 3 মাসে দেখা যায় রেনাল ফাংশন, মানে কিডনি ফাংশন নর্মালে এসে গেছে, তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারি যে না, উনি ঠিক হয়ে গেছেন। কিন্তু যদি তারপরেও ঠিক না হয়, তখন এটা আমরা ধরবো সিকেডি হয়ে গেছে, বা সিকেডি প্রোগ্রেস করছে। তার মানে স্যার, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অন্তত বুঝতে পারছি, মানে ওই যে বয়স হলে কিডনি রোগ হবে, এই ধারণাটাও তো অনেকটা ভুল। মানে প্রসূতি মায়েদেরও কিডনি ডিজিজ হওয়ার চান্সেস এত বেশি, মানে এই জায়গাটা তো বিশাল বড়। আমাদের মায়েরা তো বোধহয় সেরকম জানেই না, মানে এই জিনিসটার সচেতনতা অনেকটাই কম। সবাই আমরা যেটা ভাবি যে শুধুমাত্র বয়স্ক মানুষদের ক্ষেত্রেই কিডনির রোগ হয়, ব্যাপারটা তা কিন্তু নয়। এখন যেটা স্টাডিতে ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে এই কিডনি ডিজিজ কিন্তু বেড়েছে। এইবার সেটাও একটা বড় চ্যাপ্টার, যে কেন বাড়ছে। আজকালকার দিনে যদি আমি কারণে চলে যাই, এতগুলো কারণ, মানে ইয়াং এবং প্রেগনেন্সি মাদার। প্রথমে আসি প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে। প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে ধরুন যে সময় হসপিটালাইজড হয়েছে, মানে আমাদের বিশেষ করে টারশিয়ারি সেন্টারে আমি যেহেতু দীর্ঘদিন আছি, তো আমরা এই ডিজিজগুলো খুব বেশি পাই। বিশেষ করে পেরিফেরাল সেন্টার থেকে রেফার হয়ে আসে। কখন রেফার হয়ে আসে, একটা সিজেরিয়ান সেকশন হয়েছে, তার বাচ্চা হয়ে গেছে, পরে দেখা গেল যে তার মায়ের ক্রিয়েটিন লেভেল হাই, হঠাৎ করে ইউরিন প্রোডাকশান আইদার কমে গেছে, নাহলে বন্ধ হয়ে গেছে।
তখন বুঝতে হবে যে এ কিন্তু কিডনিতে এবার সমস্যা তৈরি হয়েছে। তখন ক্রিয়েটিনিন করলে হয়তো হাই দেখা যেতে পারে, বা হয়তো যদি হাই নাও দেখা যায় ওই সময় দেখা যায় তার পা হাত পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেরিফেরাল জায়গা থেকে মেডিকেল কলেজে শিফট করা হয়, টারশিয়ারি সেন্টার, এবং সেইটাকে ম্যানেজ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আপনি ধরুন যদি মিদনাপুরে কিছুদিন আগে যে কেসটা হয়েছিল সেখানেও কিন্তু কিডনি ইনভলভ হয়েছিল, আমরা যেটা মাল্টি অর্গান ইনভলভমেন্ট যেটা বলি তার ভিতরে কিন্তু কিডনি একটা বড় পার্ট। তো সেক্ষেত্রে এই প্রসূতি মায়েদের ক্ষেত্রে ডেলিভারির সময় তাদের যে ধরুন হাইড্রেশন মেনটেন করা, অন্যান্য মেডিকেশান মেনটেন করা, এগুলো কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। সেখানে যদি কোনো রকম গণ্ডগোল হয়, আমি বলবো না ধরুন যে পেরিফেরালে সেখানে ভুল করেছে, সেটা নয়, কোনো কারণে কোনো কিছু একটা প্রবলেম হলো, এটা কিন্তু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তার মানে কি, একটা যদি 20 বছর বা 21 বছরের মেয়ের সিজারিয়ান সেকশন হচ্ছে, তার একেআই হতে পারে, এই একেআই হতে পারে। এবং এই একেআই দুরকম ব্যাপার আছে, এই একেআই দেখা যাচ্ছে 3 মাসেও রিকভার করে গেল, আবার রিকভার করলো না, তাকে লাইফ লং সিকেডি ভুগতে হলো। এরকম অনেক পেশেন্টই আমাদের কাছে আছে। আর ইয়াং জেনারেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি যেটা বলবো, দেখুন সিকেডির স্মোকিং, দেখুন স্মোকিং তো সব কিছুর সাথেই ইনক্লুডেড, কোনোটাই কিন্তু কিডনির সাথে ডিরেক্টলি আমি বলবো না। ইয়াং জেনারেশনের আমি একটা যে জিনিসগুলো আমি বলার চেষ্টা করব, যে জিনিসগুলো হয়তো কেউ জানে না, হয়তো সব জিনিস আমি বলতে পারবো না। ইয়াং জেনারেশনের ভিতরে এখন কিন্তু সবাই ব্যায়াম বা জিম এইটা কিন্তু বেড়েছে। এই জিমটা বাড়ার ফলে কি হচ্ছে, কেউ ধরুন কোনো একটা জিম সেন্টারে গেল, জিম সেন্টারে গিয়ে দেখবেন আমাদের কাছে অনেকেই ফোন করে, বন্ধুবান্ধব হোক বা অন্যান্য রকম হোক, তারা জিম করতে গিয়ে ভাবে সেখানে ধরুন তারা আরও অনেকজন বন্ধুবান্ধব আছে বা যারা করছে যে তুই বেশি বেশি করে প্রোটিন খা। এই যে বেশি বেশি করে প্রোটিন খাবে, এটা কি ঠিক? তারা তখন কি করবে, বেশি বেশি করে প্রোটিন খাওয়া ঠিক নয়। কেন ঠিক নয়? দেখুন, প্রোটিন খাওয়ার একটা নিয়ম আছে, যে আমরা যেটা ধরি 0.8 to 1 গ্রাম পার কেজি পার ডে। ধরুন একটা 60 কেজি বডি ওয়েট, তার 60 গ্রাম ঠিক আছে, সেটা ±20%। কিন্তু সে জিম করতে গেছে, সে ভাবছে আমাকে জিম করছি মানে আমাকে বডি ফোলাতে হবে, তাহলে বেশি বেশি প্রোটিন খেতে হবে, সে বেশি বেশি প্রোটিন খেলো। এখন দেখুন এইটা তো আলটিমেট কিডনিকে বের করতে হবে, বেশি প্রোটিন মেটাবলিজম হবে, তার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হবে, তার থেকে কিডনির উপরেই কিন্তু প্রেশার পড়বে। আবার যে জিম করছে সে সেই সময় কি করে, সেই সময় দেখুন জল খাচ্ছে না, সেই সময় কি হচ্ছে, তার গায়ে প্রচণ্ড ঘাম হচ্ছে, তাহলে ঘাম হলে কি হয়, জল বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখুন যে ওই আমার বডিতে, আমার কিডনিতে তার যদি ইউরিনের মাধ্যমেই তো এগুলো বেরোবে, তাহলে ইউরিনে সেখান থেকে যে বডিতে আমার এক্সট্রা লোড পড়ছে, আবার অথচ আমি জল কম খাচ্ছি, তাহলে কিডনিতে জল কম, মানে ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন থেকে কিন্তু ওই সময় অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস বা এটিএন বা একায় হতে পারে। মানে একটা ছোট্ট আঘাত পড়লো, আবার জিম করলো, এরকম করতে করতে আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে পারে। এবং একটা টাইমের পরে দেখা যাবে যে অনেক পেশেন্টে এরকম দেখা গেছে যে মানে জিম করছে, কিছুদিন বাদে ওরা ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করেছে, ক্রিয়েটিন 2 নিয়ে চলে এসছে, ডাক্তারবাবু হঠাৎ করে আমার ক্রিয়েটিন 2। আবার দেখা যায় এই যে তারা প্রোটিন পাউডার খাচ্ছে, এই প্রোটিন পাউডারে কিছু কিছু, দেখুন আমি অন্যান্য কিছু নিয়ে বিতর্কিত কথা বলবো না, কিছু কিছু প্রোটিন পাউডারে দেখা যাচ্ছে অ্যারিস্টোলোচিক অ্যাসিড বলে একটা জিনিস থাকে, যেটা থেকে কিন্তু খুব বেশি এফেক্ট করে। এই অ্যারিস্টোলোচিক অ্যাসিড 1920 সাল মোস্ট প্রবাবলি, সেখানে হচ্ছে বাল্কান এন্ডেমিক নেফ্রোপ্যাথি এরকম হয়েছিল সেখানে অ্যারিস্টোলোচিক অ্যাসিড থেকে। তো সেটা অনেকটা বড় একটা লং হিস্ট্রিতে গিয়ে লাভ নেই। প্রোটিন ওইভাবে যারা খায় সেভাবে খাওয়া উচিত নয়, সবসময় কম্পোজিশান দেখতে হবে। আর ধরুন জিম ট্রেনার তিনি আপনাকে যুক্তি দিতে পারে যে কীভাবে আপনি জিম করবেন, কিন্তু একজন সে কতটা প্রোটিন খাবে, কিভাবে খাবার দাবার খাবে, সেটা ডিপেন্ড অন ডায়েটিশিয়ান। একজন ভালো ডায়েটিশিয়ানকে দিয়ে আপনি ডায়েট চার্ট করে নিন। আপনি জিম ট্রেনার ডায়েট করে দিচ্ছে এইটাও করবেন না, বা আপনার বন্ধু বান্ধব পাশের বাড়ি বা অন্যান্য লোক বললো বেশি বেশি করে প্রোটিন খা, এই কাজটা একদম করবেন, এটা করা উচিত নয়। এবং জিমের সময় যেমন জল খাবো না, এটাও ঠিক নয়। আবার দেখা যাচ্ছে যে সেই লোকটা, তার ধারণা হচ্ছে আমি 2 কিলোমিটার ধরুন দৌড়াতে পারি, কোনো যারা এক্সারসাইজের ভাবে 2 কিলোমিটার দৌড়াচ্ছে, তার হয়তো ক্যাপাবিলিটি আছে 1 কিলোমিটার দৌড়ানোর, সে না আমার তো 2 কিলোমিটার টার্গেট। আপনি ওই 1 কিলোমিটার যেটুকু আপনার শরীর পারবে আপনি ঠিক সেটুকুই করবেন।
আপনি যদি ওই 1 কিলোমিটারের পরে 2 কিলোমিটার যেতে যান, আমাদের কি হয়, এই যে অতিরিক্ত পরিশ্রমের ফলে স্কেলিটাল মাসেলগুলো ব্রেকডাউন করে, যেটা আপনি বুঝতে পারবেন না, সেগুলো থেকে আস্তে আস্তে ওই র্যাপডোমায়োলাইসিস একটা জিনিস তৈরি হয় এবং সেটা আলটিমেটলি কিন্তু কিডনির ক্ষতি করে। তো এর জন্য যেটা দরকার যে আপনি মানে এবার বলতে পারেন তাহলে আমরা দৌড়াবো না বা জিম করবো না, আপনি জিম করবেন। আপনি দৌড়ালে আপনি যতটুকু আপনার শরীর টানে আপনি ততটুকুই দৌড়াবেন। আবার দেখবেন অনেকে আমরা যদি বলি এই মাসেলগুলো, তাদের দেখবেন শিরা উপশিরাগুলো জল জল করছে। এবার জল জল করার কারণ কি, কিছু 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 ট্যাবলেট থাকে, সেটাকে বলে যেমন ল্যাসিক্স টাইপের একটা ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটা আমরা দিই কাদের, এই ল্যাসিক্স ট্যাবলেট খেলে কি হয়, এর কাজটা হচ্ছে জল বের করে দেবে, ইউরিন প্রোডাকশনটা বেশি। তাহলে কি হবে, এই ভেসেলটা আরও বেশি ভিজিবল হবে। তো এর কেউ কেউ এটা করে যে ল্যাসিক্স ট্যাবলেট খাচ্ছে। এক তো আপনি ব্যায়াম করছেন, জল খাচ্ছেন না, তার মানে বডিতে জল এমনি কম, কিডনির কাছে জল কম, আবার ল্যাসিক্স দিচ্ছেন, তাহলে আরও জল বের করে দিচ্ছেন। তাহলে বডির এই যে কিডনির উপরে যে লোডটা পড়বে, এতে আলটিমেটলি কিডনি এফেক্ট করবে। আমি কিন্তু একবারও, যারা হয়তো দেখে বলতে পারে যে আমি জিম যারা করে তাদের ভয় দেখাচ্ছি, একদম নয়। জিম করবেন, নিয়ম মেনে করবেন, ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট, আর হচ্ছে এই যে ট্যাবলেট এই ধরনের জিনিস খাবেন না। কোনো চাইনিজ হার্বস বা অন্যান্য যেগুলো আপনি খাচ্ছেন সেগুলোর কম্পোজিশন দেখুন, ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিন, এগুলো খাওয়া যাবে কি যাবে না। আর যতটুকু আপনার শরীরের ক্যাপাবিলিটি, যদি আপনার শরীরের ক্যাপাবিলিটি 1 কিলোমিটার হয়, আপনি 1 কিলোমিটার দৌড়ান, আর যখনই আপনি হাঁপিয়ে যাচ্ছেন ওখানেই থেমে যাবেন, আর চেষ্টা করবেন না জোর থেকে বেশি করার। এতে কি আপনি এত সুন্দর করে বোঝালেন, এখান থেকে না আমি দুটো প্রশ্ন আমার মাথায় এলো। এটা হচ্ছে ক্রিয়েটিনিন, এটা আমরা শুনি, কিন্তু এটার সঙ্গে কিডনি ফাংশনের বিষয়টা ঠিক কি, আমাদের শরীরে এটা কি কাজ করে এবং এর লেভেলটা কতটা ঠিক? মানে অনেকে এখন ব্লাড টেস্ট বা এই সমস্ত টেস্ট করে কিন্তু অনেকে খুব নলেজ রাখেন, অনেকে আবার এই পডকাস্টটা দেখে প্রশ্ন করবে যে আমার ক্রিয়েটিনিন এত, এটা কি ঠিক, ওটা কি ঠিক? তার থেকে আপনি একটু আগেই বলে দিন যে আমাদের দেহে কতটা থাকা উচিত। আমাদের তো অনেক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, ক্রিয়েটিনিন এবং ইউরিয়া, আমরা যে টেস্টগুলো কোনো কিডনি খারাপ কখন হয়েছে আমরা কি করে বুঝবো, এটা বোঝার একটা উপায় হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট। ক্রিয়েটিন নর্মাল লেভেল ধরুন আপনি 0.8 থেকে 1, কোনো হয়তো আমি 0.8 থেকে 1 এইটুকু আপনি ধরতে পারেন, কোনো ল্যাবে আপনি দেখবেন সেটা 1.2 পর্যন্ত ঠিক আছে। এইবার হচ্ছে যে কারোর ওই যে বললাম জিম করে এসে 2 পাওয়া গেল, এবার ওই যে AKI হয়তো দেখা যাচ্ছে তার AKI হয়েছে, দুম করে CKD ভেবে নিলে হবে না। এবার তার প্রপার অ্যানালিসিস, শুধুমাত্র যে আমি ক্রিয়েটিনিন করলাম তাও কিন্তু যে মানে ওটাই একমাত্র কনক্লুসিভ ডায়াগনোসিস সেটাও কিন্তু নয়। তার কারণ মানে কেন কনক্লুসিভ নয় সেটা বলছি আমি। এই যেটা বললাম সিকেডিতে কি হয়, সিকেডি কাদের বেশি হয়, দেখুন সাউথ ইস্ট এশিয়াতে বিশেষ করে ইনক্লুডিং আমার ইন্ডিয়া, এখন অলমোস্ট আপনি যদি বেশিরভাগ জায়গায় আজকাল বাড়িতে যান, সে গ্রাম হোক আর আরবান এরিয়া হোক, সমস্ত জায়গায় কিন্তু এখন কারো ঘরে গেলে আপনি হাইপার টেনশন এবং ডায়াবেটিস কম বেশি খুঁজে পাবেন। তো আমাদের দেশে সিকেডির একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে হাইপার টেনশন, নাম্বার 3 হচ্ছে পেন কিলার, মানে যেগুলো আমরা খাই এনসেড, সব পেন কিলার নয়, এনসেড বিশেষ করে হয়, এনসেড অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ন্যাপ্রক্সেন, এইটাতে বেশি হয়। এছাড়া আরও অনেক কারণ আছে, কিন্তু মেজর কাজ আমাদের দেখা যায় হচ্ছে কিন্তু ডায়াবেটিস, হাইপার টেনশন। এইবার দেখুন এই ডায়াবেটিস থেকে একটা লোক 20 বছর ধরুন ওষুধ খাচ্ছে, সে কি করছে আমরা দেখেছি যে সে কোনো একটা PHCতে গেল, সে অনেক প্রেসক্রিপশন বিশেষ করে টার্সিয়ারি কেয়ারে এইগুলো দেখা যায়, সে হয়তো একটা প্রাইমারি হেলথ সেন্টারে দেখিয়েছে, সেখানকার ওষুধ ধরুন প্রথম ওষুধ মেটফরমিন দিয়েছে, মেটফরমিন সে খেয়েই যাচ্ছে, আজ দেখা যাচ্ছে সে 4 বছর 5 বছর ওটাই খেয়ে যাচ্ছে, কারণ তারা ফলো আপ করে না। এবং সবথেকে বড় সমস্যা হয় তারা হচ্ছে ওই ধরুন কিডনি ফাংশনটাও টেস্ট করে না। কিন্তু আমরা এবার আপনি ভাবছেন যে হ্যাঁ এর তো আমি ক্রিয়েটিন করালাম, ক্রিয়েটিন নর্মাল, তাহলে তো কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা নেই। না, ক্রিয়েটিন আরেকটা জিনিস দেখতে হয়, যেটা ইউরিন ফর ACR, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। যে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এটা কি, এখন সবাই বোঝে যে আমরা ইউরিন টেস্ট করি, রুটিন এক্সামিনেশান, কালচার সেন্সিটিভিটি, আর ACRটা অনেকে বুঝতে পারে না। এই রুটিন এক্সামিনেশন আপনি করলে দেখবেন যে সেখানে লেখা আছে অ্যালবুমিন প্লাস, সুগার প্লাস, মানে যা সুগার আছে তার সুগার ওখান থেকে বেরোচ্ছে, সেই জন্য সুগার প্লাস, অ্যালবুমিন প্লাস। এইটা চিন্তার কারণ যে অ্যালবুমিনটা কেন বেরোচ্ছে। এবার ACR করলে তার একটা ভ্যালু আছে, যেমন 30-এর নিচে স্পট, যদি 30-এর নিচে নর্মাল, 30 থেকে 300 মডারেট লেভেল, 300-র উপরে
এটা বেশি। এবার মানে হচ্ছে যে এবার 30-এর উপরে যদি উঠে যায় এসিআর, তাহলে আপনাকে কিন্তু ভাবতে হবে যে কিডনি ডিস হলেও হতে পারে। আবার ওখানে যে প্রোটিন ইউরিনে বেরিয়েছে, স্বাভাবিক বয়সী হয়তো ভাবলো যে আমার কি কিডনি ডিস হয়ে গেছে। না, সবসময় যে অ্যালবুমিন এই সিকেডির কারণেই বেরোবে সেটা কিন্তু না। দেখা যাচ্ছে যে ইউটিআই আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলো আপনাকে রুল আউট করতে হবে। এবার যার ডায়াবেটিস আছে, আমরা বলি ডায়াবেটিসের দুরকম টাইপ হয়, একটা টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1 যাদের আছে তাদের নিয়ম হচ্ছে 5 বছর বাদে গিয়ে তাদের অন্তত আই চেক আপ করা, তাদের কিডনি ফাংশন করা, তারপরে বছরে অ্যানুয়ালি। কিন্তু যাদের টাইপ 2 ডায়াবেটিস, এটা সব থেকে বেশি, এটা যখনই আপনার ধরা পড়লো তখনই আপনাকে কিডনি ফাংশন টেস্ট করতে হবে, তখনই আপনার আই চেক আপ করতে হবে। কারণ ডায়াবেটিস থেকে কী হয়, ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি মানে এই সিকেডি বা কিডনি ডিজিজ, ডায়াবেটিস রেটিনোপ্যাথি মানে চোখে এফেক্ট করে, ডায়াবেটিস নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভে এফেক্ট করে। তো এতগুলো সমস্যা হয়। তাহলে ডায়াবেটিস মানে হচ্ছে কিন্তু এই ডায়াবেটিস এবং হাইপার টেনশন, দেখো হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। তো ডায়াবেটিস যাদের হয়েছে, মানে ওই যে জিনিসটা আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম যে তারা দিনের পর দিন দেখা যাচ্ছে যে হয়তো কেউ ক্রিয়েটিন করেছে, সে ক্রিয়েটিন দেখেছে নর্মাল, তো অবভিয়াসলি তার কিডনি এফেক্ট করেনি, সে চুপচাপ থেকে গেল। কিন্তু ব্যাপারটা তা নয়, এখন মডার্ন গাইডলাইন হিসাবে এসিআরটা দেখা উচিত যে তার এসিআর ভ্যালু, ইউরিন ফর এসিআর ভ্যালু কি আছে। এবার এসিআর ভ্যালুটা যদি বেশি থাকে, যে বললাম 30-এর নিচে থাকলে চিন্তা নেই, 30 থেকে 300, এবার শুরু হয়েছে 300-র উপর আরও বেশি। এইবার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সিএসটা কালচার সেন্সিটিভিটি কেন করা হয়, যদি দেখতে হয় কোনো ইনফেকশান আছে কিনা। কারণ আমরা অনেক সময় লিখে দিই, তখন ভাবে যে কেন ডাক্তারবাবুরা এত লেখাচ্ছে, টাকা খরচ বেশি হচ্ছে, ব্যাপারটা তা নয়। ইউরিনে যদি ওই আরিতে প্রোটিন থাকে, তাহলে একটা সম্ভাবনা থাকে যে অনেক সময় ইনফেকশানের কারণে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান, যেটা ফিমেলের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে মোটামুটি 90% ফিমেল পেশেন্টেরই হয়। তো সেক্ষেত্রে হয়তো সিএস মানে কালচার সেন্সিটিভিটি করে ওটা দেখা হয় যে আছে কিনা। যদি না থাকে, তা যদি ডায়াবেটিস থাকে, তাহলে একটা সম্ভাবনা আছে, তাহলে আমি তখন কিন্তু এগোবো যে আমার কিডনির সমস্যা হলো কিনা। স্যার, এই যে অনেকে বলে জল কম খাচ্ছিস ব্যাস কিডনি যাবে, জল কম খাওয়ার সঙ্গে কিডনির কি সত্যি কোনো যোগাযোগ আছে? এটা তো আপনি জিম বা ব্যায়ামের ক্ষেত্রে বললেন, কিন্তু আমি একদম নর্মাল লাইফে বলছি এটা। আবার কিডনি রোগ হলে আপনারাই বলেন যে একটা জল খাওয়ার পরিমাপ বেঁধে দেন, ব্যাপারটা খুব ভজকট। হ্যাঁ, দেখুন আমাদের মানে অনেক সময় পেশেন্টরা যারা কিডনির এই রোগের সাথে একদমই বোঝে না, মানে যারা জানে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যাদের প্রথম দিকে হয়, আমি যেমন আমার জীবনে দেখেছি যে পেশেন্ট কিছু রোগীকে যখনই হয়তো বলেছি যে আপনি জল কম খাবেন, তখন ভাবে যে আমরা কোথায় এলাম। সব ওপিডিতে ডাক্তারবাবুরা বলে জল বেশি খেতে, এনারা এসে বলছে কম খেতে। আমার এমনও হয়েছে ওপিডিতে যে পেশেন্টকে দেখে বলছি, বাইরের পেশেন্টটা ডিসকাস করছে, ফিস করছে, মাঝে মধ্যে শোনাও যায় যে তুমি জল খেতে কম কেন বলছে। দেখুন জলের ব্যাপারটা কি, জল হচ্ছে আপনার যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত। তার মানে হচ্ছে আপনি জল যেমন কমও খাবেন না, আবার জল বেশিও খাবেন না। জল কম খাওয়া মানে কি, যে ডিহাইড্রেশন হওয়া, যাদের কোনো কিছু রোগ নেই ডিহাইড্রেশন হয়, যাকে ডিহাইড্রেশন থেকে ওই যে বললাম, যদি ডিহাইড্রেশন থাকে আস্তে আস্তে সেটা থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। কাদের বেশি হয়, যাদের বিশেষ করে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বা দেখা যাচ্ছে প্রচুর লুজ স্টুল হয়েছে বা ভমিটিং হয়েছে, তাদের ক্ষেত্রে সেটা যদি বারবার পারসিস্ট করে, তো করার পরে সেই ডিহাইড্রেশন থেকে কিন্তু একিআই হতে পারে। সবার হবে সেটা কিন্তু নয়, কারো ক্ষেত্রে হতে পারে। কারণ ওই জন্য আমরা বলি সেই সময় যতটা জল মোটামুটি আপনি খেয়ে, মানে যতটুকু বেরিয়ে যাচ্ছে বমির সাথে হোক বা লুজ টুলের সাথে হোক, সেইটা আর কি আপনাকে ফিল আপ করতে হবে। এবার দেখতে হবে যে তার হাইড্রেশন কেমন, মাইল্ড, মডারেট, না তার থেকে খুব বেশি, এই জিনিসগুলো দেখে হাইড্রেশনটা ঠিক করা হয়। আর যেটা হচ্ছে আপনি বলছেন যে জল আমরা কখন কমাই কখন, এই সিকেডিতে কমাই কেন, সিকেডিতে হচ্ছে কিডনি, দেখুন ওই যে 5টা স্টেজ আমি এর আগে বললাম, 1, 2, 3A, 3B, 4, 5। তার মানে হচ্ছে এটা ইরিভার্সিবল ডিজিজ, মানে এটা প্রোগ্রেসিভ, মানে প্রোগ্রেস করে আস্তে আস্তে। স্টেজ 1-এ আছে, সেই সময় দেখা যাচ্ছে যে সবে কিডনি এফেক্টেড হয়েছে। এবার হওয়ার পরে আমরা তখন আস্তে আস্তে বলি জল কমাতে। এবার দেখা যাচ্ছে তখন মানে সিকেডির আর একটা বড়ো যেটা গুণ বলবো না, যে কারণে মানুষ আর কি ধরতে পারে না, প্রথম দিকে এটা থাকে অ্যাসিমটোম্যাটিক, মানে কোনো সিমটম সে অর্থে দেখা যায় না। কিন্তু যখন পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এমনও পেশেন্ট পেয়েছি যে সে এসছেই
এন্ড স্টেজ রেনাল ডিজিজ নিয়ে, মানে CKD5 নিয়ে। এরকম অনেক ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স আছে, খুব মুশকিল। মানে এটা হয়, এটা খুব এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইয়াং পেশেন্ট। সেটার আমি একটা এক্সপ্লেনেশন আমি বলছি যে এবার সিকেডি যে স্টেজ 5-এ বললাম, 1-2-তে ধরুন খুব বেশি মানে আপনার গা হাত পা ফোলা বা এইগুলো খুব বেশি হবে না। আপনি যদি ওষুধ জেনারেলি সেই সময় ধরা পড়লে কি হয়, আমরা ওষুধগুলো খাচ্ছে, ডায়েট মডিফিকেশান, সেগুলোর উপর দাঁড়িয়ে তার খুব বেশি মানে ডিজিজটা প্রোগ্রেশনটা কমে যাবে। কিন্তু 4-5 তাদের অলরেডি দেখা যাচ্ছে পা ফুলে থাকে, আমরা যেটা বলি নিচে থেকে উপরে ওঠে, মানে আপনি যেহেতু জল খাচ্ছেন বেশি, কিডনি তো ফিল্ট্রেশন করে বের করতে পারছে না, তারপরে কি জলটা জমছে, এবার জলটা জমে যাচ্ছে, জল যেটুকু বের করতে পারছে, মানে ইউরিন কম হচ্ছে, আপনি জল বেশি খাচ্ছেন, তাহলে কি হবে, জলটা যাবে কোথায়? আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটা তো ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে, এবার ইউরিন কমে যাচ্ছে, তার মানে আপনার জলটা জমবে পায়ে, এবার পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এই জন্য দেখবেন যে কিডনি খারাপ হলে বা সিকেডি হলে প্রথমে পায়ে জল জমেছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে, এবার উপরের দিকে হচ্ছে যদি খুব বেশি হয়ে যায় শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, মানে তখন লাঙে পর্যন্ত এফেক্ট করে, পেট দেখবেন ফুলে গেছে যেটা অ্যাসাইটিস হয়ে বসে থাকে, তখন এই সমস্ত পেশেন্টের ডায়ালিসিস দিতে হয়, যেটা হচ্ছে সিকেডি মোটামুটি এন্ড স্টেজের দিকে। আর ওই যেটা বললাম যে একদম হ্যাঁ 1-2-তে ধরা পড়ে যাদের ধরুন আগে থেকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে, যারা খুব সতর্ক, তারা কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে কিডনি ফাংশন টেস্ট করেছে, তাদের ক্ষেত্রে 1-2-তে ধরা পড়লো, আমরা তাদের মোটামুটি লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট মডিফিকেশান অ্যান্ড মেডিকেশান দিলাম ডিজিজটার প্রোগ্রেশন আটকানোর জন্য। এই ডিজিজ ওষুধ দিচ্ছি মানে একদম সব ঠিক হয়ে যাবে এরকম নয়, ম্যালেরিয়ার ওষুধ দিলে ম্যালেরিয়া ঠিক হয়ে গেল, অনেকেই প্রশ্ন করে যে এটা ওষুধ খাচ্ছে ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে, বেসিক্যালি এটা ঠিক হয় না, এটা মানতে হবে যে এটা প্রোগ্রেসিভ ডিজিজ। তাহলে এটা যে বলে যে কিডনি রোগ একবার হলে আজীবন থাকবে, কোনোদিন ভালো হবে না, এটা তার মানে সত্যি? হ্যাঁ দেখুন মানে আজীবন ঠিক হবে না এই কথাটাও একদম পুরোপুরি বলাটা ঠিক হবে না, তার কারণ হচ্ছে আপনি যদি কিডনি ট্রান্সপ্লান্টের দিকে যান, আমরা শেষের দিকে এটা বলবো, ট্রান্সপ্লান্ট করলে তারপরে সেটা মোটামুটি যদি সাকসেসফুল ট্রান্সপ্লান্ট হয় তো পেশেন্ট লাইফ লং ভালো থাকতে পারে। আমি যদি ট্রান্সপ্লান্ট বাদে যদি বলি সে ডায়ালিসিস ডিপেন্ডেন্ট, তাহলে তাকে ডায়ালিসিস ডিপেন্ডেন্ট থাকতে হবে। ইস্যুটা যখন উঠলোই, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা, এটা মানে কখন প্রয়োজন হয়, মানে একদম তার কিডনি আর ধরুন কাজ করছেই না, কোন পেশেন্টের, আর যাদের করা হচ্ছে তারা ডুজ অ্যান্ড ডোন্টস কি কি, মানে তারা কি কি মেনে চলবেই, কি করা একেবারে তাদের জন্য মারাত্মক? দেখুন তার আগে যে জিনিসটা আমি বলে দিই, যে কিডনি যার ট্রান্সপ্লান্ট হবে তার প্রথম একটা ক্রাইটেরিয়া সিকেডি স্টেজ 5, যেটা আমি বললাম, মানে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, মানে দুটো কিডনি অলমোস্ট নন ফাংশনিং, তো সে হয়তো দেখা যাচ্ছে ডায়ালিসিস করে বেঁচে আছে। এইবার হচ্ছে তার আরেকটা অপশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। এইবার কিডনি ট্রান্সপ্লান্টের পরে দুটো জিনিস হয়, কিডনি ট্রান্সপ্লান্ট পরে একটা সাকসেসফুল হয়, কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল নাও হতে পারে, আনসাকসেসফুলের কথায় আমি যাচ্ছি না, সাকসেসফুলের ক্ষেত্রে আসছি। কিডনি রোগ হয়ে গেলে যেটা হচ্ছে আপনাকে কয়েকটা জিনিস সারা জীবন মেনে চলতে হবে। সেটা কি, দেখুন এখন যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে মানে মডার্ন টাইমে আপনি যদি পাস্ট হিস্ট্রিতে দেখেন যে হয়তো তাদের সার্ভাইভাল অনেক কম ছিল, কিন্তু এখন সার্ভাইভাল অনেক বেড়েছে। কেন বেড়েছে, তার কারণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান, সার্জারি খুব উন্নত মানের হচ্ছে, এবং তার সাথে এদের কিছু ওষুধ খেতে হয়, যেমন হচ্ছে একটা অ্যাক্রোলিমাস, MMF, তার সাথে হচ্ছে লো ডোজ স্টেরয়েড। এগুলো কেন দেওয়া হয়, অ্যাকচুয়ালি আমাদের এই কিডনিটা তো বাইরে থেকে আমার বডিতে যাচ্ছে, এই যে বডিতে গেলে সেটার একটা ইমিউনিটি ইস্যু হয়, তো সেক্ষেত্রে ওটাকে তো বাইরের জিনিস ভাববে, তো বডিতে ইমিউনো সাপ্রেসেন্ট দিতে হয়, তো এইগুলো যেমন কাজ করে, এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউয়াস দিতে হয়। ওষুধগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু রিজেকশন হয়ে যাবে কিডনি, এবং কিডনি খারাপ হয়ে যেতে। এই জন্য যাদের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তাদের বলা হয় যে আপনি স্ট্রিক্টলি এই যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো কখনো বন্ধ করবেন না, ওষুধগুলো বন্ধ করলেই কিন্তু কমপ্লিকেশন বাড়বে, সারা জীবন তাকে ওষুধটা খেয়ে যেতে হবে। কিন্তু দেখুন আমি দেখেছি ওষুধ খেয়ে থাকলে কোনো অনেক পেশেন্টের কিছুই প্রবলেম হয় না, তারা নর্মাল লাইফ কিন্তু লিড করতে পারে। এইবার ওষুধ খাওয়াটাকে দেখুন, যার ডায়াবেটিস আছে, যার হাইপার টেনশন আছে, সে তো 20 বছর এমনি ওষুধ খাচ্ছে, তো আমরা যদি এই 3টে বা 2টো ওষুধ খেতে হয় সারাদিন, আমার লাইফটাকে যদি ভালো রাখতে হয় তাহলে অবভিয়াসলি সেটা করা উচিত। এই একটা জিনিস, জায়গায় হ্যাঁ বলুন,
আর একটা যে ডায়েট মডিফিকেশান। ডায়েট মডিফিকেশান মানে কিডনি ডিজিজে, মানে যাদের কিডনি রোগ হয়, যে কোনো সিকেডির ক্ষেত্রেও কিছু জিনিস মেনে চলা উচিত। যে জিনিস মেনে চলা উচিত, সল্ট কম খাওয়া, মানে এক্সট্রা সল্ট খাবো না। যেমন এক্সট্রা সল্ট, আপনি যদি একটা এক্সাম্পল দিই, যে আমাদের খাওয়ার ভেতরে আমরা টেস্টের জন্য আমরা কাঁচা নুন তো ধরুন আছেই, সেটা একটা তরকারির ভিতরে পড়ছে বা এমনি খাচ্ছি। তাছাড়াও আমাদের এখন ফ্যাশন কি, আপনি যদি এখন বিভিন্ন রেস্টুরেন্টে যান, সেখানে দেখবেন আচার থাকে। খাওয়ার সময় আপনি বাড়িতে বসে আচার দেখবেন সবার টেবিলেই কম বেশি আচার থাকে, পাঁপড় থাকে। এগুলোতে বেসিক্যালি কি থাকে? এগুলোতে বেসিক্যালি এক্সট্রা সল্ট থাকে। এই এক্সট্রা সল্ট কিন্তু সব কিছুর ক্ষেত্রেই মারাত্মক। সেটা আপনার হাইপার টেনশন বাড়াতে করবে, কিডনির ক্ষতি করতে সাহায্য করবে, এবং পরবর্তীকালে আমাদের মোটামুটি হার্ট, ব্রেন সব জায়গায় দেখবেন যে এর কিছু না কিছু একটা লিঙ্ক পাবেন, তো এইগুলোর এফেক্টে। এই জন্য বলা হয় এক্সট্রা সল্ট একদমই নয়, সল্ট আপনাকে লিমিট করতে হবে। দ্বিতীয় কথা, প্রোটিন। কিডনির উপরে বেশি লোড দেওয়া যাবে না। প্রোটিন ওই যে বললাম 0.8 to 1 কেজি মানে গ্রাম পার কেজি বডি ওয়েট করে, এইবার তার বেশি আপনি দেবেন না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। পটাশিয়ামটা মেনটেন করা অত্যন্ত জরুরি। পটাশিয়াম, দেখুন আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে বিভিন্ন খাবার আছে বেশি সোডিয়াম যুক্ত আছে, এই বেশি পটাশিয়াম যুক্ত আছে, মাঝারি পটাশিয়াম যুক্ত আছে, কম পটাশিয়াম যুক্ত আছে। এখন আপনি তো সব খাবার বন্ধ করতে পারবেন না। এই জন্য যেটা আমরা ডায়েট চার্টে বা ডায়েটিশিয়ানও এটা বলবে, কম পটাশিয়ামযুক্ত খাবার খেতে। এবং সব থেকে বেশি দেখবেন ফ্রুটসের ব্যাপারে, ফ্রুটসে কিন্তু পটাশিয়াম বেশি থাকে। তো এবার সবাই বলবে যে হসপিটালে দেখবেন সবাই সবার আগে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কী ফল খাওয়াবো? কারণ একটা রিলেটিভ একটা পেশেন্টকে দেখতে গেলেও সে কিন্তু ওই ফল নিয়ে যাবে। কিন্তু কিডনি পেশেন্টের ক্ষেত্রে ফলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি ফল খাবে না? দেখুন, ফল খেতে গেলে কিছু ফল আছে কম পটাশিয়ামযুক্ত, সেই ফলগুলো খাবেন। যেমন আনারস, জামরুল, নাশপাতি, পাকা পেঁপে, এগুলো আপনি খেতে পারেন। এইবার আপনি যদি ভাবেন যে তার মানে আমি বাঙালি হয়ে কোনোদিন আম খাবো না, সেই আমি আম খেতে একদম, দেখুন, পুরোপুরি বারণ করবো না। আম খাবেন, কিন্তু 1-2 পিস সপ্তাহে কম খেতে হবে। কারণ দেখুন, দেখা যাচ্ছে তার হয়তো ডায়াবেটিস আছে, তো তার ডায়াবেটিসটাও বাড়বে, কিডনির ক্ষেত্রেও ক্ষতি করবে। তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। আবার কিছু কিছু এই যে শাক সবজি, আপনি যদি বললেন পালং শাক, আর আমাদের ধরুন তরকারি যে কোনো সবজি রান্না করতে গেলেই এই শীতের সময় সব থেকে বেশি ইউজ হয় কোরিয়েন্ডার লিভ, মানে ধনিয়া পাতা, বেশি থাকে পটাশিয়াম। পালং শাক, পটাশিয়াম বেশি। তো এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। এই কিডনি রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে সিকেডি, তাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, যেমন ওষুধটা গুরুত্বপূর্ণ, তার সাথে গুরুত্বপূর্ণ ডায়েট চার্ট। এইটাকে বলা লাইফস্টাইল মডিফিকেশান। আর একটা হচ্ছে আপনি প্রসেস ফুড। প্রসেস ফুডগুলোকে, কারণ প্রসেস ফুডগুলো বা প্যাকেট জাতীয় ফুড, এই ফুডগুলোতে কিন্তু কি হয়, যেগুলো হচ্ছে প্রিজার্ভ করা হয়, প্রিজারভেটিভ দেওয়া হয়, বা তার জন্য এক্সট্রা সল্ট দেওয়া হয়, বা আপনি যে প্যাকেটজাত খাদ্য খাচ্ছেন সেটাই দেখে নেবেন তার বাইরে কি লেখা আছে, মানে সেখানে এক্সট্রা সল্ট আছে কিনা, এগুলো সব কিন্তু দেখে নেওয়া উচিত। না হলে কিন্তু প্রবলেমগুলো বাড়তে পারে। ভালো গাইড করেছেন স্যার। আরেকটা বিষয়, আমরা এই ডায়ালিসিস এগুলো আমরা শুনি যে কিডনি রোগীদের যে ক্ষেত্রে ডায়ালিসিসটা লাগে, আপনি ভালো করে বুঝিয়ে দিলেন, কিন্তু ডায়ালিসিসটা আসলে কি, মানে কি করা হয় এটা? দেখুন, আর এত টাকাও, মানে প্রচুর কিন্তু অর্থেরও জোগাড় লাগে। না দেখুন, এই যার বাড়িতে ডায়ালিসিস পেশেন্ট, মানে তার তো রক্ত জল হয়ে যায় এমনিতেই। না, এটা একজন, আমি শুধু ডাক্তার হয়ে না, আমি যদি রোগীর পরিবারের থেকেও দেখি, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, সত্যিই রোগীর পরিবাররা এটা নিয়ে চিন্তিত। কারণ এই রোগগুলো এমন একটা রোগ, ওষুধ কেনা একটা বার্ডেন, লাইফস্টাইল একটা বার্ডেন। যে পেশেন্টটা ডায়ালিসিস করতে আসবে তার সেই দিনটা কাজ মিস, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু সত্যিই বার্ডেন। বা অনেকে দেখা যাচ্ছে যে ডায়ালিসিস করার পরে কাজ করতে পারছে না, এটা অবভিয়াসলি যেমন ফ্যামিলির বার্ডেন, তেমনি কিডনি রোগ যত বেশি হবে তত বেশি কিন্তু আমাদের দেশের যে ইকোনমিক সিস্টেম বা হেলথ সিস্টেম, সেখানেও কিন্তু বাজেট বেশি। আপনি 10 সাল আগের কথা যদি ভাবেন, তখন যে কটা ডায়ালিসিস সেন্টার ছিল, এখন কিন্তু সব জায়গায় বাড়ছে। এইবার হচ্ছে ডায়ালিসিস জিনিসটা কি? ডায়ালিসিস জিনিসটা হচ্ছে একদম, মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজও নয়, নর্মাল মানুষের ল্যাঙ্গুয়েজ যদি বোঝানো হয়, যে কিডনির কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা। মানে আমরা যে চা তৈরি করতে গেলে যে ছাঁকনি, মানে উপরে জিনিসটা থেকে গেল, নিচে চাটা পড়লো,
তো সেক্ষেত্রে একটা মেশিন, একটা ডায়ালিসিস মেশিন থাকে, আমাদের বডির যে ব্লাড, সেই ব্লাডটা মেশিনে ঢুকলো, সেখানে একটা সিস্টেমের মাধ্যমে ওই ব্লাডের দূষিত পদার্থগুলোকে বের করে নিল, নিয়ে ওই ব্লাডটা আবার আমার বডিতে ঢুকিয়ে দিল, দিয়ে ভীষণ কঠিন ব্লাডটাকে বিষয় তো। পরিশ্রুত করাচ্ছে না। এইটা দেখুন কঠিন নয়, যারা এইটাকে, হ্যাঁ প্রচুর পেশেন্ট ভয় পায় ডাক্তারবাবু আমি ডায়ালিসিস করব না, কিন্তু আপনাকে আমি একজন ডাক্তার হয়ে আপনার যাদের চ্যানেলের যারা দর্শকেরা দেখবে, আমি বলছি যাদের সিকেডি 4-5 হয়ে গেছে, ডায়ালিসিসটাই একমাত্র চিকিৎসা, এবং সেই পেশেন্টটা ডায়ালিসিসেই ভালো থাকবে। আপনি কোনো ওষুধ উপায় নেই। দেখুন উপায়টা, আপনি ওষুধ খাচ্ছেন মানে, ওষুধ মানে হচ্ছে যে আপনার লাইফস্টাইল, মানে ওষুধে তো আরও সমস্যা আছে, হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, অন্যান্য প্রবলেমের জন্য আমরা মেডিকেশান দিচ্ছি, কিন্তু আপনার কিডনি তো জলটা বের করতে পারছে না। এই জন্য আমরা বলি যে জলটা কেন কম বলি, যে আগের দিন আপনার যত ইউরিন হয়েছে, ধরুন আগের দিন কারো 200 ml ইউরিন হয়েছে এন্ড স্টেজ রিনাল ডিজিজে, তাহলে আমি তাকে বলবো 600 ml জল খান, মানে আগের দিনের থেকে মোটামুটি 400 থেকে 500 ml বেশি, তার বেশি নয়। তার মানে কি, এটা কিন্তু সব কিছু মিলিয়ে, মানে আপনি যে বাড়িতে ডালটা খাচ্ছেন, ডাল সবজি চা খাচ্ছেন, সব কিছু সবজি, মিক্স আচ্ছা। করে, তো তার মানে সেটাই তো ডিফিকাল্ট, তারপরে এতগুলো ধরুন ওষুধ খেতে হবে। সেটাও তো তো সেই জল দিয়ে। এইবার হচ্ছে আপনি ডায়ালিসিস না করলে আপনার তো ফুলতে থাকবে। আপনি প্রতিদিন ধরুন, আমি যদি ধরুন 600 ml করে জল খাচ্ছেন বা 500 ml, আপনার ডায়ালিসিস দরকার, আপনি ডায়ালিসিস করছেন না, তাহলে তো পায়ে জল জমবে, পেটে জল জমবে। এই জন্য ডায়ালিসিসটা চিকিৎসা। আর এখনকার যে সিস্টেম, কোয়ালিটি দেখুন, আমি সব জায়গার বলবো না, আমি কারোর বদনাম বা ক্রিটিসাইজ করছি না, কিন্তু ডায়ালিসিসটাকে কোয়ালিটি হতে হবে। কোয়ালিটিওয়ালা ডায়ালিসিস যদি ঠিকঠাক করে হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের লাইফস্টাইলটা বা সেই পেশেন্টের সিমটোম্যাটিক্যালি যে ভালো থাকাটা ভালো থাকে। আমরা অনেক জায়গায় দেখেছি যে দেখুন এই সমস্ত পেশেন্টের এমনি ইমিউনিটি কমে যায়, তো ইমিউনিটির জন্য অনেক কিছু করা হয়। তো সেই জায়গায় যে সমস্ত ডায়ালিসিস সেন্টারে তারা যাচ্ছে, হয়তো ঝকঝকে চকচকে বাইরেটা, কিন্তু সেই জায়গায় ইনফেকশান কন্ট্রোলটা ঠিকঠাক নয়। এরা কিন্তু খুব বেশি এক্সপোজার হয়ে, মানে ইনফেকশানে, মানে যে কোনো একটা ইনফেকশান বা ঠান্ডা লেগে যাওয়া এদের খুব ইজিলি হয়, যার জন্য যারা সিকেডি হয় বা ডায়াবেটিস হলেও অ্যাডাল্ট ইমিউনাইজেশন বা অ্যাডাল্ট ভ্যাকসিনেশান হয়। যেমন আমরা হেপাটাইটিস বি এদের প্রেসক্রাইব করি, নিউমোনিয়া ভ্যাকসিন দিই, তার সাথে হচ্ছে আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতিটা শীতের আগে বলি নিয়ে নিতে। এছাড়া হচ্ছে ব্যারিসেলা জোস্টার এগুলো থাকে, আরও অন্যান্য ভ্যাকসিন ডিপেন্ড অন হচ্ছে আপনার সেই পেশেন্টের আর অন্য কোনো ইন্ডিকেশান আছে কিনা, কিন্তু এই ভ্যাকসিনগুলো নেওয়া হয়। এবার তারা শীতের সময় কিছু প্রিকশন তাদের নিতে হবে। এবার ধরুন বা ডায়াবেটিস পেশেন্ট যারা আছে, এদের তো অনেকেরই ডায়াবেটিস থাকে, আমি তাদের মিলিত হওয়াই বলছি, যে তারা ধরুন সকালে আমি এক্সারসাইজ করতে বললাম, সারা সপ্তাহে ডায়াবেটিস পেশেন্টকে যদি আমি 150 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে বলি, এখন সেই লোকটা হচ্ছে দেখা যায় খুব সকালে ভোরবেলা ওঠে 5টায়, তো শীতকালে কি 5টায় ওঠা ঠিক? আর ওইদিকে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় তিনি করেন বাইরে আউটডোর এক্সারসাইজ, সেটা কি করা ঠিক না? এবার কেন নয়? এর আগে তো সারা বছর করেছে, এখন কেন নয়? তার কারণ হচ্ছে দেখবেন ওই টাইম পিরিয়ডে যে কুয়াশাটা রয়েছে, কুয়াশায় সাসপেন্ডেড পার্টিকেল বেশি থাকে। তো সাসপেন্ডেড পার্টিকেল বেশি থাকে মানে আপনার কিন্তু ইনফেকশানের চান্স, মানে সেই যা আপনার বডিতে কিন্তু যাবে। তো এই জন্য তার মানে এক্সারসাইজ করবেন না, করবেন, যেই কুয়াশাটা চলে গেল মানে আপনি হচ্ছে কুয়াশাটা চলে যাওয়ার পরে করুন, আর এদিকে বিকালে কুয়াশাটা নামার আগে করুন, বিকাল ধরুন 4টে। ভালো তখন আপনি এবার কি হবে, আমরা সানলাইট এক্সপোজার কেন বলি, আমরা যারা বেশিরভাগ ঘরের ভিতরে কাজ করি, আমরা সবাই সব পেশেন্টের জন্য ভিটামিন D3 সিনথে সানলাইটের উপস্থিতি হয়, তো আমাদের সানলাইট এক্সপোজার কম, এই জন্য দেখা যায় ভিটামিন D3 এই নিয়ে একটা প্রশ্ন হয়, দেখবেন সবাই গেলে দেখবেন যে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হচ্ছে, সবাই ওষুধ খাচ্ছে, উইকলি একটা করে কেউ আপরাইস খাচ্ছে, খায়। তো সেটা কিন্তু সানলাইটে একটা এক্সারসাইজ করা এবং এক্সপোজার দুটোই কিন্তু হেল্পফুল, এবং তাদের ক্ষেত্রে এই সময় বাইরে বেরোলে হয়তো তাদের মুখে মাস্ক পরাটা বেটার, যাতে বাইরের এই যে ধুলো বালি না যায়, ইনফেকশনের জায়গাটা কিন্তু কন্ট্রোল করা উচিত, তাহলে কিন্তু তারা কিন্তু ভালো থাকবে। কোয়ালিটি অফ লাইফ কন্ট্রোল করাটা দরকার, শুধু ডায়ালিসিস করলেও না, ডায়ালিসিসটা প্রপার হতে হবে তবেই। এবং অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন অভিযোগ ওঠে, সে অভিযোগের প্রশ্নটা আমি করছি না, যেটা হচ্ছে আপনি যে জায়গায় আরজি করে ডায়ালিসিস হয়, হ্যাঁ আরজি করে ডায়ালিসিস হয়, আরজি করে ডায়ালিসিস হয়, এবং প্রতিটা মেডিকেল কলেজেই ডায়ালিসিস হয়। এবং দেখুন মেডিকেল কলেজগুলোতে ডায়ালিসিস মোটামুটি খুব খারাপ পেশেন্টই বেশি আসে,
আচ্ছা। কিন্তু এগুলো পিপিইউ মোড কম আছে। আর এখন দেখবেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা একদম খুব ইন্টেরিয়ারে গভর্নমেন্টের প্রোটোকল অনুসারে পিপিপি মডেলে ডায়ালিসিস সেন্টার তৈরি হচ্ছে, মানে তৈরি হয়েছে, অনেক বেড়েছে। আচ্ছা। এবং যার জন্য আগে আমি দেখেছি ডায়ালিসিস মানে কি লোকে বুঝতোই না। আমি একটা গ্রাম থেকে উঠে আসা, আমারই নিজের গ্রামে এখন বেশ কয়েকটা পেশেন্ট ডায়ালিসিস হয়েছে, মারাও গেছে, এমন এক্সাম্পল আছে। একটা টাইমে তারা ডায়ালিসিস কি বুঝতোই না, পরে বুঝেছে কিডনি ডিজিজ, ডায়ালিসিস জিনিসটা কি। ঠিক স্যার, এবার একটু কিডনি স্টোনের দিকে আসি। এটাও তো এখন খুব বাড়ছে, তো কিডনি স্টোনও কি কম জল খেলেই হয়? কিডনি স্টোন হওয়ার কারণ দেখুন, মানে সবসময় যে জল কম খাওয়ার কারণে হবে তা নয়। কিডনি স্টোন ব্যাপারটা হচ্ছে আমরা ওই মানে আপনারা যে গল ব্লাডার স্টোন ভাবেন, কিডনিতেও এরকম স্টোন হয়, ইউরিক অ্যাসিডের স্টোন হয়, অক্সালেটের স্টোন হয়, ক্যালসিয়াম অক্সালেট স্টোন 70 to 80% প্রায়। এছাড়া হচ্ছে আপনার স্টোয়েড হয়, স্টোন হয়। বেশি হয় হচ্ছে অক্সালেট আর একটা ইউরিক অ্যাসিড। এই যে আপনাকে বলছিলাম না যে পিউরিন মেটাবলিজমে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেল, তো ইউরিক অ্যাসিড যখনই বেশি জমবে তার মানে কি কিডনি দিয়ে তো বেরোতে হবে ম্যাক্সিমামটা, এবার বেরোতে পারলো না, তো ইউরিক অ্যাসিডটা হচ্ছে স্টোন তৈরি করবে। এইবার হচ্ছে যে ওই স্টোনটা বড় সমস্যা হচ্ছে যে ওটা হচ্ছে রেডিউলোসেন্ট, মানে ওটা এক্সরেতে পাওয়া যাবে না। আর একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট বললাম, যেটা অক্সালিক অ্যাসিড বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে সেই যে স্টোনগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে রেডিওপেক, মানে আপনি এক্সরেগুলো ধরা পড়বে। এবার কিডনি স্টোনের ক্ষেত্রে অবভিয়াসলি জল কম খেলে একটা ম্যাটার করে, কিন্তু যেমন কিডনি স্টোনে যদি আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখি, ট্রিটমেন্টটাই আমি ডিরেক্টলি চলে এলাম, এটা ইউএসজি করলেই মোটামুটি পাওয়া যায় ম্যাক্সিমামটা। তো সেক্ষেত্রে ধরুন সাইজে ছোট 2 মিলিমিটার টু 5 মিলিমিটার এরকম মোটামুটি আপনি ওই জল খেলে একটা ওষুধ দিলে বেরিয়ে যায়, মানে ইউরিনের সাথেই বেরিয়ে যায়, সাইজ যদি ছোট হয়। আচ্ছা। আর যদি সাইজে বড় হয়, কমপ্লিকেটেড হয়, সেক্ষেত্রে দুরকম সিস্টেম আছে, একটা ইএসডব্লিউএল, একটা পিসিএনএল, মানে অপারেশন। হ্যাঁ, মানে এটা যে অনেকটা তো আপনি মাইক্রো সার্জারি বলতে পারেন, সেটা তো ডিটেলস মেডিকেল ডেসক্রিপশন মানে অনেকটা বড় হয়ে যাবে। যে ইএসডব্লিউএল করা হচ্ছে যাদের 2 মিলিমিটার 2 সেন্টিমিটার কম, আর যাদের হচ্ছে পিসিএনএল করা হচ্ছে যাদের 2 এর বেশি, 2 সেন্টিমিটারের বেশি। তো এটার ক্ষেত্রে এই দুটো করা হয় আর কি। এবার রেনাল স্টোন, এই যে বলছেন ইউরিক অ্যাসিডের মানে বেশি হয়ে যাচ্ছে, কেন বেশি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে দেখুন, ইউরিক অ্যাসিডও কিন্তু ডায়েট থেকে, আমরা ডায়েটে যত বেশি খাচ্ছি, কিছু কিছু ডায়েট আছে, আমি যেমন যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে দেখবেন এমন নয় যে ওষুধ দিলাম ফেবুক্সোডাট বা ফেবুরিক, তাদের কমে গেল আবার কয়েক মাস বাদে হয়েছে। তার কারণ হচ্ছে ওদের ডায়েট হ্যাবিটটা কী আছে এটা দেখতে হবে। ডায়েট হ্যাবিটে যেমন হচ্ছে টমেটো, তারপরে আপনি হ্যাঁ না, এবার বাড়ি সব কিছুর ভিতরেই যেগুলো থাকে সেগুলো বাড়ায়, এবার কোনটা বেশি বাড়াচ্ছে, তো এগুলোকে আমরা বলি লিমিটেড করতে। যেমন হাই অক্সালেট ফুড, লো অক্সালেট ফুড বলে হয়। আপনাকে ডায়েটিশিয়ান হোক, এখন তো সবাই নেটে, আমি আপনাকে যদি মানে দেখুন, সবসময় আমি বলবো যে আপনি মানে টিভিতে আমরা বলছি বা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এখান থেকে শুনেই আপনি ডিসিশন নেবেন না, কারণ আপনার রোগটা আলাদা। এবার ডায়েট মডিফিকেশন করলে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত, আর অন্যান্য ওষুধ সেটা তো অবভিয়াসলি ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু যদি নিতান্তই, বিশেষ করে যারা খুব ইন্টেরিয়ার, হয়তো সবসময় অ্যাক্সেস করতে পারে না, কিন্তু এখন তো মোবাইল সবার কাছে আছে, অ্যাটলিস্ট আপনি দেখে নিতে পারেন যে কোনটা বেশি ইউরিক অ্যাসিড বাড়ায়। তো সেক্ষেত্রে আমি অনেককে ছবি দিয়ে দিই যে এইগুলো একটু কম খাবেন, যেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড বেশি হয় সেগুলো আপনি কম খাবেন। মানে লিমিটেশন, একটা মানে লিমিট করতে হবে, যে একটা লিমিটেড যে জিনিসগুলো খাওয়া খুব বেশি হাই অক্সালেট থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন, মিডিয়ামগুলো আপনি খাবেন একটু কম পরিমাণ, লোগুলো আপনি ঠিকঠাক করে খান। তো এইরকমভাবে রেনাল স্টোনের ক্ষেত্রে কিন্তু এইভাবেই মোটামুটি একটা হয়, কিন্তু স্টোনটাই ব্যথাটা হয় কিন্তু খুব মারাত্মক। মানে কোন জায়গা ব্যথা? এই এটা যে ধরুন দুই দিকে, এই যে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে পিঠে ব্যথা হচ্ছে, এটা নিয়ে চিন্তার কারণ কিনা, কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক পেন, এই বাইলেটারাল ফ্ল্যাঙ্ক, এখানে যে হাড়টা থাকে তার এই জায়গাটাই ফ্ল্যাঙ্ক। তো এবার যদি একদিকে হয় তাহলে একদিকে হবে, আর একদিকে দুই দিকে হলে দুই দিকে হবে। মানে একটা হচ্ছে সিঙ্গেল মানে রাইট সাইডে ফ্ল্যাঙ্ক পেন, আর না হলে
বাইলেটারাল ফ্লাঙ্ক পেন, এর উপরে ডিপেন্ড আচ্ছা, করে। অনেকে বলে যে ইউরিন প্রস্রাবের সাথে রক্ত বেরোনোটাও নাকি এই স্টোনের সিম্পটমস। হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে স্টোনটা কি আসছে, ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে আসছে। যখন স্টোনটা আসছে তো ওখানকার যে ভেতরের ইনার লেয়ার, সেখানে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে ওখানে বেরোনোর সময় তো একটু ঘষা লাগলো, তো দু একবার হতে পারে। কিন্তু হেমাচুরিয়ার যে ব্যাপারটা, এই ইউরিনে যে ব্লাড বেরোনো, এটা হলো হেমাচুরিয়া। হেমাচুরিয়ার কজ অনেক রকম, শুধুমাত্র স্টোনের জন্য বেরোচ্ছে এটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে হেমাচুরিয়া হতে পারে। সেই হেমাচুরিয়ার যেহেতু টপিকটা বলতে গেলে পুরোটা বলতে হবে যে হেমাচুরিয়া কত কারণে হয়, কিন্তু হ্যাঁ এই কারণের জন্য, স্টোনের কারণে অনেক সময় হতে পারে। তার ইউরিন করতে গেলে সমস্যা হয়, ইউরিন করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় ডিসইউরিয়া হয়, মানে হচ্ছে জ্বালা করছে, গিয়ে পুরো ক্লিয়ার হচ্ছে না, যদি কোনো কারণে। এটাও কিডনি স্টোন? হ্যাঁ মানে হতে পারে, দেখুন শুধু যে এইটাই হয় তা না, হ্যাঁ, কিন্তু কিডনি স্টোনেরও এটা হয়, মানে বিশেষ করে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি দেখা যায় যে আপনার ওই স্টোনটা কোনো জায়গায় অবস্ট্রাকশন করলো, তো অবভিয়াসলি ইউরিনটা পাস হতে একটা সমস্যা হবে। তো এবার ডিপেন্ড করছে ইউরিনারি ট্র্যাক্টের কোন জায়গায় ওটা আটকে আছে, তার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে যে কতটা অবস্ট্রাকশন এবং সেই বেশ। স্যার, আরও একটা প্রশ্ন রাখবো আপনার কাছে, যে অনেকেই বলে থাকেন একবার যদি কারোর কিডনিতে স্টোন হয়, ধরুন সে অপারেশন করুক বা ওষুধের মাধ্যমে, আপনি যে স্টেজের কথাগুলো বলছিলেন, সেটা কিওর হয়ে যাওয়ার পরে আবারও স্টোন ফর্মেশন হওয়ার একটা চান্সেস থাকে। ওই যে বললাম যে আপনার যে ডায়েট চার্ট, অক্সালিক অ্যাসিড, হাই অক্সালেট ফুড, হাই ইউরিক অ্যাসিড ফুড, এটা আপনি তো ধরুন ডায়েট মানে বেশিরভাগ কেউ একটা ওষুধ লিখে দিল, বা সবাই জানে নেট, হ্যাঁ ঠিক আছে ফেবুক স্টেরয়েড দিলাম খাই, বা কারো কাছ থেকে শুনে নিল। তো ডায়েটটা তো মডিফিকেশান করছে না, ডায়েটটাও মডিফিকেশান দরকার আছে। হ্যাঁ অন্যান্য আরও অনেক কারণে হয়, এটাই যে সব কারণ তা নয়, কিন্তু আমি দেখেছি যে যদি ডায়েট মডিফিকেশান হয়, এখন সবসময় একটা ইয়াং জেনারেশনের রেড মিট খাবো, রেড মিট খাচ্ছে বেশি, তো রেড মিটগুলো সেগুলো কি সবসময় কি স্বাস্থ্যের পক্ষে উপকারী না? খাবেন না এটা বলছি না, কিন্তু সব কিছু একটা লিমিটেশন আছে। আপনার বডিতে কতটা কার্বোহাইড্রেট দরকার, কতটা প্রোটিন দরকার, কতটা ফ্যাট দরকার। ঠিক আছে, বিরিয়ানি খাওয়া যাবে তো? দেখুন বিরিয়ানি এখন আপনি যদি আরসালানের বিরিয়ানি বলেন, বা অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানি বলেন, ছোটোখাটো জায়গার এই মানে একটু রাস্তার দিকের বিরিয়ানি বলেন, কোনোটা 380, কোনোটা 100, আমরা যেটা কলকাতার বাজারে দেখি। এবার ঘি, তারপরে হচ্ছে তার ভিতর আরো কি কি দেয়, তো এইগুলোর কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। এইবার সেটা হচ্ছে আপনার, না আমি বিরিয়ানির দোষ দিচ্ছি না, বিরিয়ানি খাওয়া যাবে না ব্যাপারটা তাও নয়। এবার আপনার কি রোগ আছে, আপনার কতটা মানে লিপিড প্রোফাইল, কতটা ডিরেঞ্জড আছে, এইগুলো তো আপনার দেখা উচিত। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখুন আগে কি হতো, আমরা বয়স্ক মানুষকে বলতাম আপনি কিছু না থাকলে অ্যাটলিস্ট ব্লাড প্রেশার চেক করুন আর রুটিন ব্লাড টেস্ট করুন। এখন কিন্তু ব্যাপারটা তা হয় না, এখন ইয়াং জেনারেশনদের ভেতরেও এত পরিমাণ ডায়াবেটিস, হাইপার টেনশন ডিজিজগুলো বেড়ে গেছে, এর জন্য রুটিন ব্লাড চেক আপ করাটা তাদের ক্ষেত্রে ভুল নয়। আমরা তাদেরও বলি। একটা ইয়াং জেনারেশনদের মধ্যে যখন কথা হচ্ছে, আপনি এত বারবার বলছেন, তো আমাদের মধ্যে না পেন কিলার খাওয়াটা, মাইগ্রেন আর এই সাইনাস, এই দুটোর পেন আমাদেরকে খুব, আমি নিজেও, আমার মাইগ্রেন আছে, ফলে পেন কিলার মাঝে মধ্যেই খেয়ে নিতে হয়। আবার এটাও অনেকে বলেন পেন কিলার খাওয়া মানেই অতিরিক্ত কিডনি ডিজিজ হওয়ার পসিবিলিটিস থাকে, তো এটা ঠিক? এটাকে বলে, একদমই ঠিক বলে, এটা হচ্ছে পেন কিলার নেফ্রোপ্যাথি। পেন কিলার নেফ্রোপ্যাথিটা কি, ওই যে বললাম এনসেড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এই ড্রাগগুলো কি অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এছাড়া ফ্লক্সিন, এগুলো আছে। তো এই সমস্ত ওষুধ বিশেষ করে দেখুন, যে সমস্ত মানুষের হয়তো দেখা যাচ্ছে, আমি মানে কেউ শরীর নিয়ে হয়তো এটা ভুল ভাবার কিছু নেই, যার ওবেস পেশেন্ট, মানে যার বডি ওয়েটটা বেশি, তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার বিভিন্ন গাটে মানে জয়েন্টগুলোতে ব্যথা হয়। তো সে দেখা যাচ্ছে যে র্যান্ডামলি অনেকের ভিতরে আমি এই টেন্ডেন্সি দেখেছি যে খুব ইজিলি ওই কোয়াক ডাক্তারের কাছে গেল বা ফার্মেসিতে গেল, ব্যথা হচ্ছে, ওষুধ নিয়ে চলে আসলো। দেখুন আমাদের দেশের সব থেকে বড় একটা সমস্যা ওভার দ্য কাউন্টার মেডিকেশান। আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেখানে কিন্তু মানে ওভার দ্য কাউন্টার মেডিকেশান আপনাকে দেবে না, আপনার প্রেসক্রিপশান লাগবে। আর আমাদের এখানে কিন্তু, আমাদের ভারতবর্ষে কিন্তু এইটা কম। এইবার হচ্ছে পেন কিলার, সে র্যান্ডামলি একটু ব্যথা হচ্ছে খেয়ে নিল, আর কিছু কিছু পেশেন্টের টেন্ডেন্সি একটু ব্যথার ওষুধ, ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খেয়ে নিল। এবার আপনি বলবেন তার মানে ব্যথা ওষুধ হলে ব্যথার ওষুধ খাবো না, না খাবেন, আপনি একজন ডক্টরের পরামর্শ নিন। এবার আপনি যদি সেফেস্ট চান, যেমন দেখা যাচ্ছে প্যারাসিটামল, ট্রামাডল, এগুলো নিলে একটু কম থাকে, আমরা যেমন দিই প্যারাসিটামলটা বেশি দিই। এবার অনেকেই সবাই ভাবে তো প্যারাসিটামল জ্বরের ওষুধ, কেন খাবো জ্বরের ওষুধ? অনেকে এরকম হয়েছে, লিখে দেওয়া হয়েছে কোনো একটা ফার্মেসিতে
বা কেউ দেখে বলেছে তো জ্বরের ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ কোথায় দিয়েছে। কিন্তু প্যারাসিটামল মোটামুটি আমি ধরতে পারি যে অনেকটা সেফ। তো সেই ক্ষেত্রে আপনি পেন কিলার আপনি খাবেন, লিমিট নিয়ে খান। এই যে এনসেড এগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড। এখন দেখুন আপনার যখন খুব সিভিয়ার পেন, সেই ক্ষেত্রে আপনার যদি এখন ইন্ডিকেশন থাকে তখন তো আপনাকে কিছু দিতেই করার হবে। নেই বাঁচতে। কিন্তু আপনি যদি দেখা যায় ওভার দ্য কাউন্টার গেলেন, আপনি গিয়ে চলে বা খেয়ে যতটা আসলেন, সহ্য করা যায় ততটা পর্যন্ত যদি- একদম এক্সট্রিম লেভেল তাহলে সহ্য কিছু করার করা দরকার যায় না। নেই, কিন্তু ওষুধ আরও আছে, সেগুলোকে আপনি খান। আপনি Over the একজন counter এবার ওভার দ্য কাউন্টার গিয়ে খাবেন, দোকান ওভার দ্য থেকে কাউন্টারে কিনে গেলে এমনও আছে কিছুদিন আগে এমন একটা ওষুধ নিয়ে এসছে, সে ওষুধটা দীর্ঘকাল আগে বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে বিভিন্ন সাইড এফেক্ট হয়েছিল। কিন্তু সেই ওষুধগুলো দেখি এই যে আমাদের লাস্ট 1 বছরে, এই 1.5 বছর প্রায় বিভিন্ন ফেক মেডিসিন নিয়ে হ্যাঁ, কথা হয়েছে। সেই ফেক মেডিসিনের ভিতরে আমি দেখেছি যে বিভিন্ন কম্পোজিশনের মধ্যে এমন কিছু কম্পোজিশন আছে যেগুলো দেখা যাচ্ছে এর আগে বন্ধ হয়ে গেছে, সেটাও আমি দেখেছি। তো সেক্ষেত্রে এই ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে। এই জন্য বলা হয় পেন কিলার নেফ্রোপ্যাথি যাতে না হয়, তাহলে আপনি এনসেডটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। স্যার কিডনি রোগ কি জেনেটিক হতে পারে? হ্যাঁ, জেনেটিক হতে পারে। কিডনি রোগ জেনেটিক সবথেকে বেশি হয়। দেখবেন যদি আপনি খুব কমনলি আপনার একটা দরকার পড়েছে পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যার জন্য আপনি আলট্রাসোনোগ্রাফি করেছেন, হঠাৎ করে সেখানে দেখবেন ইউএসজি যে নিচে ইমপ্রেশন সবাই তখন কম বেশি পড়তে পারে, লেখা আছে সিস্ট। এই সিস্ট কিডনি সিস্ট বা রেনাল সিস্ট, এটা নিয়ে মানুষের ভিতরে অনেক সময় একটা আতঙ্ক হয়। দেখুন সিস্ট মানে একটা ফ্লুইড ফিল্ড স্যাক, মানে আপনি ধরুন একটা প্লাস্টিকের কিছু একটা বলের ভিতরে জল যেরকম হয় ঠিক ওরকম বলে ফ্লুইড ফিল্ড স্যাক। এবার যেটা আপনি বলেন জেনেটিক, এটা যেমন এডিপিকেডি, অটোজমাল ডোমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে কিডনিতে অনেকগুলো স্যাক, সেটা কিন্তু জন্মগত, মানে তার আগের জেনারেশন থেকে আসছে। তো অতএব কোনো একটা মানুষের ধরা পড়লো, ধরুন এটা 40-45 বছর মানুষের হঠাৎ ধরা পড়লো, সেই মানুষটা তার তো ছেলে মেয়ে আছে, তাদের হতে পারে। এছাড়া অটোজমাল রিসিসিভ আছে, আরও কিছু কিছু ডিজিজ আছে। তবে এই অটোজমাল ডোমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ খুব বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনার ছেলে মেয়েরও ইউএসজি করুন। এইবার অটোজমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এর কিন্তু কোনো চিকিৎসা নেই। এবার সমস্যা একটাই, এই এডিপিকেডি থেকে ভবিষ্যতে যেটা হতে পারে সেটা সিকেডি হতে পারে, বা দেখা যাচ্ছে কিডনি খারাপ হতে পারে। তো আপনার কি এখন কি আপনি সিকেডি নিয়ে হবে এইভাবে কি আপনি টেনশন করবেন না। এডিপিকেডি হলো বললাম যে আপনাকে মাঝে মধ্যে যখনই ধরা পড়লো, আপনি কিডনি ফাংশন মাঝে মধ্যে চেক করুন, কিডনি ফাংশন চেক করুন এবং সিমটম মনে রাখতে হবে। যদি কোনো সিস্ট, আর সিস্টের ক্ষেত্রে যদি সিঙ্গেল সিস্ট হয় খুব বেশি কিছু করা লাগে না, সিটি স্ক্যান করলে ধরুন একটা বসনিয়া ক্লাসিফিকেশান আছে, সেই টাইপের উপর আপনার দেখতে হবে যে কোন টাইপে পড়ছে। আর এই সিস্ট থেকে অনেক সময় ইনফেকশান হতে পারে, অনেক সময় হেমারেজ হতে পারে, সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে। বা এই যে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন ইউরিন দিয়ে মানে রক্ত বেরোতে পারে, হেমাচুরিয়া হতে পারে, ওই হেমাচুরিয়ারও একটা কজ হিসাবে আমরা ভাবতে পারি যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি যে ওর এডিপিকেডি যদি থাকে, আমি যদি জানি তাহলে কি সিস্ট রাপচার হয়েছে বা কোনো কারণে হেমারেজ হয়েছে বা কোনো কারণে ইনফেকশন হয়েছে, সেখান থেকেও কিন্তু এই যে ব্লাড এটা কিন্তু আসতে পারে। স্যার একটি মানুষের দুটোই তো কিডনি থাকে, তো দুটো কিডনির মধ্যে একটি যদি ফেলিওর হয় তো সেই মানুষটা কি একটি কিডনি নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, আপনি জন্মগতভাবে অনেকে দেখবেন আমরা ইউএসজি করেছে, তার দেখা যাচ্ছে যে হঠাৎ করে দৌড়ে এসছে যে একটা কিডনি নেই, আর একটা কিডনি আছে। হ্যাঁ, এরকম আছে, আমার পাওয়া যায়। কিন্তু ইউএসজিতে দেখা যাচ্ছে ওটা ছোটো, যেটা হলো রুডিমেন্টারি, হয়তো দেখা যাচ্ছে জন্মগতভাবে ওর ওই কিডনির ফাংশন হচ্ছে দেখা যাচ্ছে 2 to 5% বা নেই, বাকি ওই একটা কিডনি দিয়ে কিন্তু চলছে। সে কিন্তু হয়তো এমনও ধরা পড়েছে, আমার নিজের একজন জুনিয়র, মানে সে ডক্টর, সে ডাক্তার পড়তে এসে তার ধরা পড়েছে। একদিন হঠাৎ আমাকে বলছে স্যার, না তখন জুনিয়র ছিল, দাদা এরকম আমার ইয়ে হয়েছে। মানে টেনশন করার কিছু নেই, তুই তো এতদিন ধরে তো বেঁচে আছিস, তোর কিডনি জন্মগতভাবে প্রবলেমটা তৈরি হয়েছিল, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে দেখুন কিডনিটা ডোনেশন করবে কী করে, কারণ হচ্ছে কিডনি ডোনেট করে এই কনসেপ্টেই আমরা জানি যে কিডনি একটা দিলে যে মানুষটা দিচ্ছে সেই মানুষটাও সুস্থ থাকবে, আর একটা যে মানুষকে ডোনেট করা হলো সেও ভালো থাকবে। ঠিক এই জায়গায় একটা ভালো প্রশ্ন, মানে যে কেউ যে কাউকে কিডনি দিতে পারে না, যে কেউ যে কাউকে কিডনি দিতে পারে না। একটা হচ্ছে এই কিডনির দুরকম ব্যাপার আছে, যে একটা হচ্ছে ডোনার, আর একটা মানে ডোনার কয় রকম, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে ডিজিজড, মানে হচ্ছে ক্যাডাভেরিক কিডনি, যারা মারা গেল। এবার যে কেউ দিতে পারে না। আমরা যদি বলি রিলেটিভের ক্ষেত্রে, আমাদের দেশে বাবা মা
স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী এটা কি স্ত্রী ব্লাড তারা গ্রুপের কিছু বিষয়? এগুলো অনেকগুলো ম্যাচ করতে হয়, আচ্ছা, এবি আচ্ছা। ইনকম্প্যাটিবিলিটি আছে, আচ্ছা। তারপরে HLA আছে, অনেকগুলো জিনিস এগুলোকে দেখতে হয়, সেগুলো হচ্ছে পুরোপুরি দিতে পারবে। তবেই সে দিতে পারে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি মেলে ভাই বোন দিতে পারে এই রিলেটিভের ক্ষেত্রে বা আত্মীয় স্বজন ক্ষেত্রে। আমাদের দেশে নিয়ম অনুসারে অন্যের কিডনি সেটা ডোনেট করা যায়, কিডনি বেচা কেনা যায় না, এটা আমাদের দেশে আছে। তো সেক্ষেত্রে তারা দিতে পারে। কিন্তু আমাদের দেশে আর ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে USA, ইউরোপ, এদের সাথে ডিফারেন্সটা কী? ওদের দেশে কিন্তু ডিজিজড ডোনারের সংখ্যা বেশি। তার মানে কি, ওই যে ক্যাডাভেরিক কিডনি, আমাদের এখানে যেমন ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্ট হয়, সেগুলো দেখবেন খুব কম। হঠাৎ করে শুনবেন যে গ্রিন করিডোর করে কিডনি আনা হয়েছে। এইটা আপনি আপনারাই নিউজ করেন, একটা গ্রিন করিডোর করে কিডনি আসছে মানে সব চ্যানেলের নিউজ। কিন্তু এটা খুব বেশি হওয়া উচিত। কেন হওয়া উচিত? যত বেশি ডিজিজ ডোনার সংখ্যা বাড়বে, তাহলে আমাদের দেশে কিডনির ক্রাইসিস মিটবে। কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, এখনও পর্যন্ত 2805 জন মানুষ শুধুমাত্র অর্গান পায়নি বলে, অর্গান ডোনেশন পায়নি বলে, ডোনার পায়নি বলে মারা গেছে। এখনও পর্যন্ত ওয়েটিংয়ে আছে ইন্ডিয়াতে রিপোর্ট 82,000 অ্যাপ্রক্স। তার ভিতরে কিডনির জন্য 60,000, কিডনির জন্য 60,000 লোক ওয়েটিংয়ে আছে কিডনির জন্য। এর জন্য আমাদের যে এই কিডনি ট্রান্সপ্লান্টের যে অর্গানাইজেশন আছে, নোটো যেটাকে বলা হয়, তারা কিন্তু মানে আমাদের রাজ্যে এক নিয়ম, তামিলনাড়ুর এক নিয়ম, সেই নিয়মগুলোকে তারা একটা চেঞ্জ করার জন্য বলেছে। এই এক সপ্তাহ 2 সপ্তাহ আগে রিপোর্ট। এইবার আমাদের দেশে এই প্রবলেমটা কেন হচ্ছে? দেখুন, সবসময় তো লিভিং ডোনার মানে তার মা বাবা ভাই বোন, তাদের ক্ষেত্রে রোগ থাকতে পারে। এখন যদি ডায়াবেটিস থাকে, তার হাইপার টেনশন থাকে, বা ক্যান্সার থাকে, বা দেখা যাচ্ছে হেপাটাইটিস B-C আছে, বা দেখা যাচ্ছে মেন্টাল ইলনেস আছে, তাহলে কিন্তু সে কিডনি দিতে পারবে না। তাহলে তাকে এবার ওই ক্যাডাভেরিক কিডনির উপর দান করা বা এই যে মরণোত্তর দেহদান, এই কনসেপ্টটা বোধহয় এই এখনো কনসেপ্টের অ্যাওয়ারনেসটা আসেনি। আমাদের কান্ট্রিতে অত্যন্ত কম। ব্রেন ডেথটা আমাদের দেশে অ্যাওয়ারনেস নেই, একদমই কম। ওয়েস্টার্ন সত্যি তো, কান্ট্রিগুলোতে organ গুলো যদি কাজে লাগে ডিজিজ ডোনার ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি। আমাদের দেশে এখানকার পার্থক্য কি, এখানে লিভিং ডোনার বেশি, ওখানে ডিজিজ ডোনার বেশি। এবার আমাদের এখানে কিন্তু কোয়ালিটি অফ ডাক্তার আছে, সেট আপ ভালো আছে, কিন্তু ডোনার নেই। কোন ডোনার নেই? লিভিং ডোনার তো আছে, কিন্তু তাদের তো একটা লিমিটেশন আছে। ঠিক। যে মা বাবা অনেক বয়স হয়ে গেছে, অনেকের মা বাবা কোনো কারণে ফ্যামিলির কেউ নেই, তো কিডনিটা দেবে কে? সে ডিপেন্ড অন ক্যাডাভেরিক কিডনি। সেই ক্যাডাভেরিক কিডনিটা আমাদের এখানে আরজি করে হয় প্রতিস্থাপন কি? আরজি করে প্রতিস্থাপন হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সবথেকে বেশি কিডনি, তারপরে যেটা হয় হচ্ছে NRS-এ কিডনি ট্রান্সপ্লান্ট হয়। আর তো প্রাইভেটে তো বেশিরভাগ অনেক নার্সিংহোমই আছে যেগুলোই হয় আর কি। সরকারি আমাদের ক্ষেত্রে দেশে শুধু NRS? হ্যাঁ, NRS অ্যান্ড পিজিতে সব থেকে বেশি। পিজিতেই ক্যাডাভেরিক কিডনিও সবথেকে বেশি, মানে যেগুলো ট্রান্সপ্লান্ট হয়। আপনি গেলে দেখবেন নাম অনেক লিখে আছে, এবার ডোনার কোথায়? আপনাকে তো ডোনারের উপর ডিপেন্ড করতে হবে। এবার সেই পেশেন্টগুলো ওয়েটিংয়ে আছে দিনের পর দিন, তারা হয়তো মারাও গেছে। যে বললাম, অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট ওয়াইজ এই অ্যাওয়ারনেসটা মানে আমাদের অল ইন্ডিয়ায় কিন্তু কম। এই ডিজিজ ডোনারের সংখ্যা আমাদের কিন্তু এখন যেটা আমাদের প্রোটোকল হওয়া উচিত, ডিজিজ ডোনারের সংখ্যা বাড়ানো। ডিজিজ ডোনার যত বাড়বে, মানে বিষয়টা একটু যদি গভীরভাবে ভাবি, মারা যাওয়ার পর তার দেহটা শুধু শুধু আমরা পুড়িয়ে দিচ্ছি বা তাকে কবর দিয়ে দিচ্ছি, সে যে ধর্মেরই হোক না কেন, কিন্তু তার অর্গানগুলো, দেহটা ঠিক আছে রিচুয়ালস মেনে করুক, কিন্তু তার অর্গানগুলো যদি সত্যি 4টে রোগী পায় এবং বেঁচে থাকতে পারে, এটা তো ভালো। এটা ব্রেন ডেথ মহৎ দান। যেগুলো হয় সেগুলো অ্যাওয়ারনেস একদমই নেই বলতে মানে খুব কম। অনেকে দেখা যাচ্ছে যে সেগুলো রিলিজিয়াস ইস্যু থাকে, অনেকে ধরুন করতে চান না, কারো ক্ষেত্রে ধরুন ইস্যু হয়, তো সেগুলো কুসংস্কার আছে, এখন ওইগুলো বললে একটা অন্য ইস্যু চলে যাবে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই কনসেপ্টগুলো অনেকটা কম। স্যার, থ্যাংক ইউ এত কঠিন এবং গভীর বিষয়টা এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং শেষের দিকটা সত্যি দেহদানের কথাটা, এই অ্যাওয়ারনেসটার কথা আপনি বললেন, এটা কতটা জরুরি। 82,000 ওয়েটিং লিস্ট, মানে কিডনির জন্য তারা ওয়েট করছেন, এবং সেটা অফিশিয়ালি, অফিশিয়াল রিপোর্ট। তার মানে আনঅফিশিয়ালটা কত লক্ষ আছে? আনঅফিশিয়াল, আনডায়াগনোসড, পেরিফেরালে যারা ইন্টেরিয়ারে আছে, যাদের ভিতরে হয়তো এই আমাদের দেশে এমনও তো জায়গা আছে যে জায়গা
গুলোতে হয়তো ঠিকই। কিছুই অ্যাক্সেস পায় না, ঠিক তো তারা হয়তো সেক্ষেত্রে জানেই এটা না। হয়। একদম স্যার, অনেক ধন্যবাদ, এত টাফ শিডিউল থেকেও এতটা সময় আমাদের দিলেন। ভালো থাকুন। নমস্কার। যে কথাগুলো স্যার বললেন একটু মেনে চলার চেষ্টা করুন, দেখবেন কিডনি ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। অযথা দোকান থেকে ওষুধ কিনে খাওয়া নয়, দু একদিন হলেও হতে পারে, কিন্তু লং টাইম তো একেবারেই নয়। ভালো থাকুন, আর অবশ্যই আর প্লাস নিউজে নজর রাখতেই হবে, কারণ শুধু এই ডিপার্টমেন্ট বা শুধু কিডনি আজকে যে বিষয়টি আলোচনা করলাম এই ওরিয়েন্টেডই নয়, যাবতীয় সমস্যার আলোচনা কিন্তু এই পডকাস্টগুলো থেকে আমরা করে উঠতে পারি, আপনাদের জন্য করে থাকি। অবশ্যই তাই চোখ থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।